আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দরবার, সেই দরবারের যে জৌলুস, এটি ক্রমশ ফিকে হতে হতে আজকে তিনি প্রায় নিঃসঙ্গতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তারেক রহমান সাহেব ২৫ তারিখে যেদিন এলেন, ওদিন থেকেই প্রেস বলেন, মিডিয়া বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের দৃষ্টি কেবলই মাত্র বিএনপিকে ঘিরে, কেবলই মাত্র তারেক রহমান সাহেবকে ঘিরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপস্থিতি এবং এই রাষ্ট্র পরিচালনা করায় তার যে খুব বেশি গুরুত্ব রয়েছে, প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, বা গত ১৬-১৭টি মাস ধরে তিনি যেভাবে একেবারে ১০ হাতে সকল পক্ষকে খুশি রেখেছেন। তার যখন ইচ্ছা তখন তিনি বিএনপিকে ডেকেছেন, যখন ইচ্ছা জামাতকে ডেকেছেন। তিনি যখন ইচ্ছা তখন লন্ডনে গেছেন, প্যারিসে গেছেন। চার্টার প্লেন না করে হলেও সেই ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে দামি প্রতিদিন ৪০ লাখ টাকা ভাড়া যে রুমের, সেই রুমে থেকেছেন। কেউ প্রশ্ন করেনি। তার যে জৌলুস, সেই জৌলুসে তিনি যেখানে গিয়েছেন সেখানে লোকজন হেসেছে। তিনি ঈদের ময়দানে গিয়েছেন, রাজকীয় চেয়ারে বসে ঈদের নামাজ আদায় করেছেন, সিংহাসনে বসে। তার সিংহাসনের পাশে ঈদের জামাতে পানি রাখা, একটা গ্লাসে বোতল রাখা, সে এক ব্যাপার, সৌদি আরবের বাদশার মতো। তার বাসভবন যমুনাকে কেন্দ্র করে সে যে কি একটা অবস্থা! সেখানে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির যত সব বাঘা বাঘা নেতা, গলায় মালা পরে, ভিজিটর্স মালা পরে, গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারা সেখানে অপেক্ষা করতেন কখন ওনার সঙ্গে দেখা হবে। উনি তো আকাশের চাঁদ। উনার ছোট ছোট যে সকল তারকা, যেমন জনাব আলী রিয়াজ সাহেব আছেন, জনাব শফিকুল ইসলাম আছেন বা শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তার বিশেষ সহকারী যারা ছিলেন, সেই মনির হায়দার থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের স্পর্শ পাওয়ার জন্য, তাদের বদান্যতা পাওয়ার জন্য কত মানুষ যে গত ১৫ বছর আত্মাহুতি দিয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। তিনি কিংস পার্টি করেছেন কি করেননি, তার চেয়ে বড় ব্যাপার হলো সারা বাজারে একটা রব যে ওই দলগুলো কিংস পার্টি। আবার সেই কিংস পার্টিগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ ছিল, উপগ্রুপ ছিল, শাখা ছিল, প্রশাখা ছিল। তার মধ্যে প্রধান যে শাখাটি, সেই শাখাটির নাম হলো এনসিপি। রাজনীতিতে এটির অবস্থান অনেকটা গঙ্গা ভাগীরথীর মতো। বাংলাদেশে যেটি এসে পদ্মা হয়েছে। ফলে এই গঙ্গা ভাগীরথীর অনেক শাখা উপশাখা বাংলাদেশে গড়ে উঠেছিল বলাই হতো। এবং যেদিন যাকে বলা হয় এনসিপির প্রধান হিসেবে জনাব নাহিদ ইসলাম দায়িত্ব পালন করলেন, সেদিন প্রেস সচিব আনন্দের আতিশয্যে বলে ফেললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। দেশের মানুষ সেদিন বিশ্বাস করলো, ভয় পেল, সমীহ করলো। নাহিদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কত মানুষ ৩২টি দাঁত বের করে তার সামনে এলো। প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম সাহেবের মতো মানুষ নাহিদ ইসলামের সাথে হাত মিলানোর জন্য, তারপর তাকে সম্মান জানানোর জন্য, তার সাথে মোলাকাত করার জন্য যে আধিক্ষেত্তা তারা দেখালেন, এমন আধিক্ষেত্তা ওনারা কোনো দিন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব কারোর সঙ্গে দেখাননি। কিন্তু তারা জনাব নাহিদ ইসলাম সম্পর্কে দেখিয়েছেন। বোঝার চেষ্টা করুন যে কিংস পার্টির কি পরিমাণ দাপট এই বাংলার জমিনে ছিল। কিন্তু যেই না তারেক রহমান এলেন, এখন নাহিদ ইসলাম, এনসিপি, নাসিরউদ্দিন পটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, যারা বাংলাদেশের সুপারস্টার ছিলেন গত ১৫ মাসে, যাদের কথায় বসন্তের বাতাস বইত, যাদের কথায় পাখিরা গান গাইত, যাদের কথায় বাতাস প্রবাহিত হতো, সেই মানুষগুলো এখন কোথায় আছেন, কেমন আছেন এই শীতের মধ্যে কেউ জানতেও চাচ্ছে না। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোরঞ্জনের জন্য, তার একটি বক্তব্য শোনার জন্য, তার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার একটু প্রশংসা পাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য মানুষের যে কি আকুতি, সেই মানুষগুলো সবকিছু ভুলে তারা এখন তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দিচ্ছেন। যে ব্যবসায়ী নেতা, যে রাজনীতিবিদ, যারা যারা ছিলেন, সবাই এখন সেই বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারেক রহমান সাহেবের দিকে ঝুঁকে পড়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই জীবনে প্রথমবারের মতো তিনি একটা মোহের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন। একটি ঘেরাটোপ যেটাকে বলা হয়, তার মধ্যে পড়ে গিয়েছেন। একটি জটিল অঙ্কের মধ্যে পড়ে গেছেন।
তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ ফোনে যেতে পারবেন না। তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ সেন্টারে যেতে পারবেন না। ইচ্ছা করলে তার সামাজিক ব্যবসার যে পসরা, এটি নিয়ে তিনি ঘুরতে পারবেন না। তিনি হয়তো ভাবছেন বা ভাববেন তার যারা লোকজন, কেন এরকম হলো? এই তো কয়দিন আগে তিনি যখন লন্ডনে গেলেন, তারেক রহমান সাহেব তার দলবল নিয়ে তার সঙ্গে দেখা করতে আসছেন। সে কি বিনয়, কি ভদ্রতা, কি আনুগত্য। কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, পরিবেশ পরিস্থিতির কারণে তিনি হঠাৎ করে প্রধানমন্ত্রীর মতো তার একটা ইমেজ তৈরি হয়ে গেল। লোকজন তাকে ওইভাবে সম্মান সময় শুরু করলো। এমনকি রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকাচ্ছেন না। অবস্থা দেখে তারা এমন মনে হচ্ছে যে তারা পারলে তাকাচ্ছেন তো নাই, যদি কোনো কারণে ভুলে তাদের চোখ পড়ে যায়, তাহলে আমরা অনেক সময় আছে না, কাউকে একটা চোখ টিপ মারি, ডান চোখ দিয়ে বাম চোখ দিয়ে মুখ একটু বাঁকা করে চোখ টিপ মারি। এভাবে অনেক দুষ্ট লোক তৈরি হয়ে গেছে, যারা ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে একসময় প্রশান্তি পেতেন। তারা এখন পারলে একটু মুখ ঝামটি দিচ্ছেন, চোখ টিপ মারছেন। অদ্ভুত এই বাঙালির চরিত্র। এটার শেষ পরিণতি কি? কেন এরকম হলো? যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, যারা তাকে ক্ষমতার মসনদে বসিয়েছেন, উনি যেটা স্বীকার করেছেন যে ছাত্র এবং জনতা তাকে এখানে বসিয়েছেন, তারাই তার নিয়োগকর্তা। কিন্তু আমরা যারা অনেকেই বলার চেষ্টা করেছি, না, এর চেয়ে তো বড় নিয়োগকর্তা রয়েছেন পেছনে। হয়তো আমেরিকা, হয়তো পাকিস্তান, হয়তো ভারত, হয়তো আরো অনেক কেউ হতে পারে। এমনও কেউ বলার চেষ্টা করছেন, অনেক জামাতের আলেম ওলামারা বলার চেষ্টা করছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইচ্ছাতে তিনি ক্ষমতায় এসেছেন। আল্লাহ তাকে স্পেশালি সিলেক্ট করেছেন এবং সেই জামাতি আলেম ওলামাদের বক্তব্য অনুযায়ী যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মান্য করা না হয়, তার সঙ্গে নাফরমানি করা হয়, অর্থাৎ তার অবাধ্যতা করা হয়, তাহলে গজব নাজিল হবে, অনেকের ঈমান চলে যাবে। এই ধরনের ফতোয়া যারা দিতেন, এখন খুঁজে দেখেন যে তারা নতুন ফতোয়া বের করার চেষ্টা তদবির করছে। আর অতীতে যে কথাগুলো বলছে তার কাউন্টার কি কথা বলে এটাকে ধামাচাপা দেওয়া যায়, সেই চিন্তাও তারা কিন্তু শুরু করেছেন। এই যে মানে যাকে বলা হয় পরিবর্তন, তিনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটির নাম যমুনা। বাংলাদেশে যে কটি নদী রয়েছে, সবচেয়ে অদ্ভুত নদী হলো যমুনা। এটি পদ্মার মতো এতটা প্রবাহমান নয়। যমুনার যে রং বৈচিত্র্য এবং এটার যে গতিপথ, এটি পদ্মার মতো নয়, এমনকি মেঘনার মতো নয়। এটি একটা অদ্ভুত নদী। যমুনার একটি অংশ আছে আগ্রার তাজমহলের কাছে। সেই যমুনা আর বাংলাদেশের যমুনা কিন্তু এক নয়। এই দুয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য। আমাদের যে যমুনা, এটি বর্ষাকালে ভয়াল রূপ ধারণ করে, আর শীতকালে এটি মরে একেবারে শুটকি হয়ে যায়। চিনাই যায় না যে এটার নাম যমুনা। তো এই যে যমুনার যে ভবনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এটা কেন জানি যমুনা নদীর চরিত্রের মতো এই ভবনটিরও চরিত্র পাল্টে গেছে। এই ভবনটি তৈরি করা হয়েছিল এরশাদের ভাইস প্রেসিডেন্ট জনাব মওদুদ আহমেদের জন্য। বসবাস করতে পারেননি। মওদুদ আহমেদের কপাল পুড়েছে এবং তিনি এখন মানে এমনভাবে তার কপাল পুড়েছে যে তিনি ঢাকা শহরের গুলশানে তার একটা বাড়ি ছিল, সেটা হারিয়েছেন। বিএনপিতে তার যে একটা ইমেজ ছিল সেটা হারিয়েছেন। তার স্ত্রী এবছর নমিনেশন চেয়েছিল, সেটা দেওয়া হয়নি। তিনি স্বতন্ত্র ইলেকশন করার চেষ্টা করেছেন। তার স্ত্রী তো জানা তেনা নয়, কবি জসিমউদ্দিনের মেয়ে হাসনা মওদুদ। ওই যমুনার আসর তার উপর পড়েছে। তারপর ওখানের বাসিন্দা হলেন লতিফুর রহমান। সেই লতিফুর রহমান সাহেবের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার কপালে অনেক দুর্ভোগ, অনেক দুর্দশা এসেছে এবং তার এই দুনিয়া থেকে বিদায় ভীষণ রকম কষ্টকর ছিল। তারপরে ওখানে এলেন জনাব ফখরুদ্দিন সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু মানুষ। তিনি ওখানে বসেই ২ বছর বা ২.৫ বছর তিনি দেশ চালিয়েছেন। তার জীবনও দুর্বিষহ হয়ে গেছে। এখন আমেরিকাতে থাকেন, মানে একটা আপাতমস্তক ভদ্রলোক মানুষ, অনেকটা হামিদ কারজাই টাইপের মানুষ। তাকে এনে বসানো হয়েছিল, জোর করে ধরে এনে বসানো হয়েছিল। কিন্তু এই মানুষ বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর, তিনি এখানে বসেছেন এবং তিনি ছিলেন হিজ মাস্টার ভয়েস। ক্যান্টনমেন্ট থেকে মঈনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেবকে যা বলতেন, উনি সেটাই লিখে দিতেন, বলে দিতেন। পরবর্তীতে যখন পরাজয় হলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের যখন উচ্ছেদ হলো, তখন এই যমুনার যেটা কুফা, সেই কুফাটা আবার তাকে পেয়ে বসলো। এখন পর্যন্ত তিনি আমেরিকাতে থাকেন, কিন্তু কোনো বাঙালি মহল্লায় যেতে পারেন না। প্রকাশ্য রাস্তায় কোথাও ঘোরাফেরা করতে পারেন না। তার জীবন যৌবন সব হারাম হয়ে গেছে।
তিনি বাংলাদেশে আসতে পারেন না। তার আত্মীয়-স্বজন কেউ এখন পর্যন্ত বলতে পারে না, আমি মঈনুদ্দিনের শ্যালক, আমি মঈনুদ্দিনের দুলাভাই, সরি, আমি ফখরুদ্দিনের দুলাভাই। আর মঈনুদ্দিনের অবস্থা আরো খারাপ। মানে জেনারেল মঈনু আহমেদের অবস্থা আরো খারাপ। সেই যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বসবাস করেছেন। এখন ১ম দিকে খুব আনন্দিত ছিলেন তিনি। কিন্তু এখন যমুনার যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাস ধীরে, ধীরে এটিকে বর্ষাকালের প্রমত্তা থেকে এখন শীতকালের শুটকিতে পরিণত করেছে। তার যারা শুভানুধ্যায়ী ছিলেন, মতি ছিলেন, মাহফুজ ছিলেন, বহু মাহফুজ, ছোট মাহফুজ, বড় মাহফুজ, কালো মাহফুজ, সাদা মাহফুজ, লাল মতি, কালো মতি, গোলমতি, তারপর মানে বহু রকম, মানে তার কাছে যারা, যারা গিয়েছেন এদের বহু রং বিচিত্র ছিল। বহু মানুষ তার কাছে গিয়েছিল। এখন তারা সবাই তাকে খেকে ছেড়ে যাচ্ছে। কেউ তার নাম উচ্চারণ করতে চাচ্ছে না। অনেকে তার পরিবর্তে এখন তারেক রহমান সাহেবের গুণগান করছে, বিএনপির গুণগান করছে। আজকে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া হোক, এরকম কথাবার্তা হচ্ছে। এই যে কষ্ট, এই যে বেদনা, এটি কেবলই মাত্র ভুক্তভোগী যারা আছেন তারাই বলতে পারবেন। সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই মানে প্রবীণ বয়সে, প্রান্তিক বয়সে, জীবনের শেষ প্রান্তে আমি চাই তিনি ভালো থাকুন, নিঃসঙ্গতা কাটিয়ে উঠুন। তার একটি সম্মানজনক পরিবর্তন হোক, ট্রানজিশন হোক, ক্ষমতা হস্তান্তর হোক, এবং তিনি যেন এই বাংলার মাটিতে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো না হন। তার যে ব্যবসা বাণিজ্য, তার যে এদেশের কন্ট্রিবিউশন, তার গ্রামীণ ব্যাংক, এই বিষয়গুলো নিয়ে যেন তিনি সুস্থ এবং সুস্থিরভাবে থাকতে পারেন, এই শুভ আশিস রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।